আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মানে আমরা রংপুর যাওয়ার মাঝপথে আছি? কি বলছো? শাবাব মাথা নত করে বলল। হীর অবাক কণ্ঠে বলল, আমরা রংপুরে কেন যাচ্ছি? রাতুল এবং ইনান দাঁত কেলিয়ে হাসল। শাবাব মাথা চুলকে বলল, হানিমুনে। হীর বিস্ফোরিত চোখে তাকালো, ঝাঁঝালো কণ্ঠে বলল, কি? শাবাব চমকে উঠে বলল, এই না সরি মিশনে যাচ্ছি। ছোট দোতলা বাড়ির সামনে গাড়ি দাঁড় করালো ইনান। ছোট গলিতে এত বড় গাড়ি দেখে গ্রামের মানুষ ছুটে এলো দেখতে। এই প্রথম তেমনটা নয়, এই বাড়িতে ঠিক এমন করেই বহু লোক এসেছে। কেন এসেছে তারা জানে না, কিছু মানুষ জানে, বাকি সবাই কৌতূহল নিয়ে দেখতে আসে। যারা জানে তাদের থেকে আগ্রহ করে জানতে চায়, কিন্তু তারা জবাব দেয় না, মুখে কুলু পেটে থাকে। শাবাব গাড়ি থেকে নেমে হীরের দিকে হাত বাড়ায়। হীর হাত না ধরেই কটকট করে নেমে দাঁড়ায়। ড্রাইভিং সিট থেকে ইনান নেমে আসে, আর তার পাশ থেকে রাতুল নামে। এখন সকাল 6টা বাজে। মোট 8 ঘন্টার পথ তারা মিলেমিশে গাড়ি চালিয়েছে। গাড়ির শব্দ পেয়ে দোতলা থেকে উকি ঝুঁকি বাড়ছে দুটো অল্প বয়সী ছেলে আর মেয়ে। শাবাব মুখ উঁচিয়ে দেখলো তাদের। শাবাবকে তাকাতে দেখে তারা আতঙ্ক নিয়ে ঢুকে পড়ল ভেতরে। শাবাব ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালো। হীর তার পেছন পেছন হেঁটে এসে কৌতূহলী হয়ে জানতে চাইল, এটা কার বাড়ি? আমরা এখানে কেন এসেছি? শাবাব একবার তাকালো, জবাব না দিয়ে দরজার পাশে কলিং বেল চাপলো। দুবার চাপতেই উপরে থাকা ছেলে মেয়ে দুটো এসে দরজা খুলে দিল। তাদের চোখে মুখে এখনো আতঙ্ক, কোনো বিষয়ে ভীত তারা। শাবাব মুখে মিষ্টি হাসির রেখা টানল, কিন্তু তাতে দুজনের মুখের কোনো ভাবাবেগ হলো না। শাবাব কিছু জিজ্ঞেস করতে নিলেই আবারও পালিয়ে গেল তারা। শাবাব অবাক হয়ে দেখে বাকিরাও বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। হীর কোনো কিছুর আগা মাথা বুঝতে পারছে না। শাবাব বাকিদের ইশারা করে বাসার ভিতর প্রবেশ করতে নিলেই হীর তার হাত ধরে ফেলে, কণ্ঠ খাদে নামিয়ে বলে, অনুমতি ব্যতীত কারোর বাসায় ঢোকা ঠিক নয়। শাবাব হীরের মাথার উপর হাত রেখে বলল, রিল্যাক্স, আমাদের প্রয়োজন আছে বলেই আমরা এখানে এসেছি, তাতে আশা করি কারোর অসুবিধা হবে না। আমাদের কিসের প্রয়োজন? আস্তে আস্তে সব জানতে পারবে, চলো এবার। শাবাব হীরের হাত ধরেই ঢুকলো ভেতরে। ভেতরটা অন্ধকার। চারপাশ দেখে ইনান ফোনের আলো জ্বালাতে উদ্যত হলো। রাতুল বাদ সেধে বলল, আলো জ্বালাতে হবে না, অন্ধকার চোখে শুয়ে গেলে আর সমস্যা হবে না। ওই যে রুম দেখা যাচ্ছে। হীর বলে উঠল। সবাই রুমের দিকে তাকালো। শাবাব সেদিকে যাওয়ার ইশারা করলো। 4 জনেই এগুচ্ছে রুমের দিকে। কারোর গলা পাওয়া যাচ্ছে, তার মানে ভেতরে লোক আছে। 1 জন নয়, 2-3 জন। সবাই রুমের সামনে গিয়ে দাঁড়াতেই ভেসে এলো পরিচিত গলা। হীরের মস্তিষ্ক বলে উঠল, শিয়ামের গলা। হীর চারপাশে নজর বোলালো, তবে কি সে শিয়ামের বাড়িতে এসেছে? শাবাব ইনানকে ইশারা করলো। ইনান মাথা নেড়ে রুমের দরজায় নক করলো। ভেতর থেকে পুরুষালী কণ্ঠে ভেসে আসলো, আলী দাঁড়া বাবা, মায়ের ওষুধটা দিয়ে আসছি আমি। ইনান শাবাবের দিকে তাকালো। শাবাব আবারও কিছু একটা ইশারা করলো। ইনান পুনরায় মাথা নেড়ে দরজায় নক করে বলল, ভেতরে সিয়াম পাঠরি নামে কেউ আছেন? থাকলে বেরিয়ে আসুন, আমরা ঢাকা থেকে এসেছি, আপনার সাথে কিছু জরুরি কথা আছে। ভেতরে পিন পতন নীরবতা, কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। হীর অবাক হয়ে ইনানের উদ্দেশ্যে বলল, সিয়াম পাটোয়ারি, তোমরা সিয়ামকে কেন খুঁজছো? শাবাব মুখে আঙ্গুল চেপে হীরকে চুপ থাকতে ইশারা করলো। হীর বিস্মিত কণ্ঠে কিছু বলতে নিলেই আচমকা সবার সামনে এসে দাঁড়ালো শিয়াম। হীরের বিস্ময় আরো বেড়ে গেল। শিয়াম সবার দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেল, কণ্ঠে ভয় নিয়ে বলল, আপনারা? সাদমান শাবাব, ব্রিগেডিয়ার জেনারেল সাদমান শাবাব। নামটা শুনতেই শীতল হয়ে গেল শিয়াম ভয়ার্থ চোখ। চোখ ভরা সম্মান নিয়ে দেখল শাবাবকে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তার পা থেকে মাথা অবধি, যেন এতকাল ধরে এই ব্যক্তিরই প্রতীক্ষা ছিল তার। শিয়ামের চোখে মুখে খুশির ঝিলিক ফুটে উঠল। সে দ্রুত তার মায়ের ঘরে উকি দিয়ে বলল, ভাবি, মাকে একটু দেখে রেখো, আমি একটু আসছি। ভেতর থেকে শব্দ এলো, আচ্ছা ভাই। শিয়াম উত্তেজিত কণ্ঠে বলল, আসুন স্যার, আপনারা আমার সাথে আসুন। শিয়ামের যাওয়ার পথে সবাই হাঁটা ধরল। হীর বিস্ময় কাটিয়ে উঠতে পারছে না।
সবাইকে অনুসরণ করে সেও হেঁটে যাচ্ছে। শিয়াম সবাইকে নিয়ে দোতলায় উঠল। দোতলার শেষ মাথায় একটা তালাবন্ধ ঘরের সামনে এসে দাঁড়ালো শিয়াম, সাথে বাকিরাও দাঁড়িয়ে পড়ল। শিয়াম আশেপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে দ্রুত তালা খুলে সবাইকে নিয়ে ভেতরে ঢুকে পড়ল। আবার দেখলো চারপাশে, অতঃপর ভেতর থেকে দরজা লক করে দিল। ভেতরে ঢুকে অবাকের শীর্ষ পৌঁছে দাঁড়িয়ে আছে সবাই। আলোর ঝলমল করছে রুমটা, চারপাশে রিয়াদ আহমেদের ছবি দিয়ে ভরপুর। কেবল রিয়াদ আহমেদেরই নয়, কণিকা, হীর, নাজমা বেগম, শাবাব সবার ছবিই আছে, তবে বর্তমানের নয়, সবটাই অতীতের। হীর অবাক নয়নে দেখে চলেছে। শিয়ামের কাছে তার পরিবারের যত ছবি আছে সেটা বোধ তার কাছেও নেই। হঠাৎ হীরের মস্তিষ্ক চিৎকার পেরে উঠল। সঙ্গে সঙ্গে তার মুখ থেকে অদ্ভুত আওয়াজ বের হলো, মালি কাকা। হীরের দৃষ্টি অনুসরণ করে বাকিরাও দেখল ছবিটার দিকে। বাচ্চা হীর ফুলের বাগানে হাত ভর্তি মাটি নিয়ে দাঁড়িয়ে আছে। পাশেই তার মালি কাকা মাথায় হাত রেখে চকিত নয়নে দেখছে হীরকে। ছবিটা রিয়াদ আহমেদেরই তোলা। তিনি মেয়ে আর মালির এমন দৃশ্য দেখে কোনো মতেই যেন তা ক্যামেরা বন্দি না করে পারছিলেন না। কোনো এককালে হয়তো এটাই হবে তার জীবনের সেরা স্মৃতি। শিয়াম ছলো ছলো চোখে দেখল মানুষটাকে। ছবিটার উপর পরম যত্নে হাত রেখে বলল, আমার বাবা। শিয়ামের বাণীতে সবার মুখে বিস্ময় খেলে গেল। শাবাব ভ্রু কুঞ্চিত করে বলল, উনি তবে আকবর পাটোয়ারি? শিয়ামের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। হীরের প্রশ্নের জবাব, ভয়ে সে কিছু বলেনি। যদি সঠিক মানুষটার হদিশ পাওয়ার আগেই শত্রুরা ওকে মেরে ফেলে তাহলে তো অনেক রহস্যই থেকে যাবে। শত্রুরা সর্বক্ষণ হীরকে মারার ফন্দি করেছে, মারতে চেয়েছে। সে যতটুকু পেরেছে হীরকে সেভ করেছে, কিন্তু কখনো পরিচয় দেওয়ার সাহস হয়নি। হীর যদি ওকে চিনে ফেলতো তাহলে তো অনেকেই জেনে যেত ওর পরিচয়, সেই সাথে জেনে যেত তার প্ল্যান। কি হলো সিয়াম, চুপ করে আছো কেন? হীরের মনটা ছটফট করছে। শিয়ামের থেকে কোনো জবাব না পেলে যেন সে মরে যাবে। শাবাব হীরের মনের অবস্থাটা বুঝতে পেরে তার পাশে গিয়ে দাঁড়ালো। তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দিতে চাইলে হীর আরো বেশি উত্তেজিত হয়ে পড়ে। শিয়াম চুপ করে কেন আছে, কথা বলছে না কেন? হীর, আমি তোমাকে কিছু জানাইনি, তার পেছনে কারণ ছিল। বিশ্বাস করো, আমি চেয়েছিলাম আমি যেটা জানি সেটা কোনো একজন সঠিক মানুষকে জানাতে। আমি চাইনি আমার জানা তথ্যগুলো সেই মানুষটাকে না জানিয়ে মরতে। তুমি হয়তো ভাববে আমি মৃত্যুর ভয় বলিনি, কিন্তু তেমনটা নয়। কারণ আমি তো সেদিনই মরে গিয়েছিলাম, যেদিন দেখলাম ওরা বাবাকে কতটা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। শিয়ামের কথায় মনের ভেতর ঝড় উঠল সবার। শাবাব শুকনো গলায় বলল, কুপিয়ে হত্যা করেছে? শিয়াম মাথা নুইয়ে ফেলল, হয়তো চোখের জল লুকানোর জন্য। ইনান এগিয়ে গিয়ে শিয়ামের কাঁধে হাত রাখল। শিয়াম জড়ানো গলায় বলল, স্যার, ওরা বাবাকে কুপিয়ে হত্যা করেছে, সেটা আমার নিজের চোখের দেখা। বাবা যখন রিয়াদ স্যারের বাসায় মালির কাজটা পায় তখন হীর একদম ছোট। আমার বয়স ছিল 2 বছর। আমার 2 বছর থেকে 6 বছর পর্যন্ত বাবা রিয়াদ স্যারের বাসায় মালির কাজ করে আসছে। বাবার উপর রিয়াদ স্যারের এক অদ্ভুত টান ছিল। অভাবের সংসার ছিল আমাদের, নুন আনতে পান্তা ফুরানোর দশা। বাবা কাজ করে রাত দিন হন্যে হয়ে ঘুরতো। গ্রামের মানুষের দূরে দূরে কাজের জন্য ভিক্ষা করত, কিন্তু কেউ কোনোদিন বাবাকে কাজ দেয়নি। সবাই বলতো কাজ করে মরবি একদিন, কিন্তু কাজ পাবি না, এর থেকে ভালো ভিক্ষে করে খা। কিন্তু বাবা কখনো ভিক্ষা করে খাওয়ার জন্য রাজি হননি। সততার সাথে সবসময় কাজ খুঁজে গেছেন। তার বিশ্বাস ছিল আল্লাহ তার জন্য ঠিকই কোনো ফেরেশতা পাঠাবেন। বাবার দোয়া আল্লাহ কবুল করে রিয়াদ স্যারকে পাঠিয়েছিলেন রাঙামাটির এই পঞ্চগড়ে। স্যার খুব সম্ভবত এদিকে ডিউটিতে এসেছিলেন। তখনই আল্লাহর হুকুমে বাবার সাথে ওই মহান মানুষটার দেখা হয়ে যায়। বাবার কপাল খুলে যায়, স্যারের বাড়িতে মালির কাজ পেয়ে যায়। এই বাড়িটাও ওই মানুষটার দেওয়ার উপহার। আমরা তখন বস্তিতে থাকতাম। ভাঙাচোরা একটা ঘর ছিল, দমকা হাওয়া দিলেই টিনের ছাউনি উড়ে যেত। সেই বস্তির ঘরটা রাতারাতি দোতলা বাড়িতে পরিবর্তন হয়ে যায়। বাবা আনন্দে স্ট্রোক করার দশা। বাবা শুধু কাঁদতেন আর বলতেন, মানুষটা এত দয়ালু কেন, দুনিয়া কি তাকে এর প্রাপ্য কখনো দিতে পারবে? এসব বলে বাবা নামাজে লুটিয়ে পড়ে কাঁদতেন। আমরা মাঝে মধ্যে ঢাকায় যেতাম বাবার সাথে দেখা করতে। আমার এখনো মনে পড়ে
কণিকা ম্যাডামের মুখ, কতটা ভালোবাসতে পারেন মানুষটা, দেখলে মন প্রাণ ভরে যেত। বাবা যে গার্ডেনটা দেখাশুনো করতো তার পাশেই বাবার জন্য আলাদা একটা ঘর ছিল, আমরা গেলে সেখানে থাকতাম বাবার সাথে। কিন্তু কণিকা ম্যাডাম খুব রাগ করতেন, বাসার ভেতর আমাদের থাকতে বলতেন। বিলাসবহুল বাড়িতে পা রাখতেই কেমন মনের মধ্যে খসখস করতো। সেখানে গিয়ে থাকার কথা আমরা ভাবতেও পারতাম না, লজ্জা লাগতো। কিন্তু কণিকা ম্যাডাম কখনো আমাদের অস্বস্তিতে পড়তে দিতেন না। উনি জোর করে আমাদের বাড়ির ভেতরে রাখতেন, নিজের হাতে রান্না করে সবাইকে নিয়ে এক টেবিলে বসে দেখেতেন। হীর তখন বেশ ছোট, হামাগুড়ি দিত। মাঝে মধ্যে বাড়িতে নাজমা ম্যাডাম আর শাবাব স্যারকে আসা যাওয়া করতে দেখতাম। শাবাব স্যার দেখতে হুবহু রিয়াজ স্যারের মতো ছিলেন। আমার মনে হতো হীর নাজমা ম্যাডামের মেয়ে আর শাবাব স্যার রিয়াজ স্যারের ছেলে। দুজনের গভীর ভালোবাসা, অদ্ভুতভাবে ক্রস কানেকশন ছিল। বেশ যাচ্ছিল দিনগুলো, কতটা মায়া ভালোবাসা দিয়ে গড়ে তোলা। এক একটা দিন আমার মা বলতো আমি স্বপ্ন দেখছি, জীবন যে এতটা সুন্দর হতে পারে এই মানুষ দুজনকে না দেখলে হয়তো জানাই হতো না। রাতুল ভাবুক কণ্ঠে বলে উঠল। আজ থেকে প্রায় 12 বছর আগের প্রত্যেকটা কথা তুমি কি করে মনে রাখলে? শিয়াম আত্মবিশ্বাসের সাথে বলে উঠল। 12 বছর ধরে প্রত্যেকটা লাইন কেবল মুখস্থ করে গেছি, ঠিক আজকের এই দিনটার জন্য। শাবাব হীরের হাতটা শক্ত করে ধরে বলল। তারপর বলো। শিয়াম মাথা নেড়ে বলতে আরম্ভ করল। সেদিন রাতটায় খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। বাবার বাড়ি আসার কথা ছিল, বাবা চিঠি পাঠিয়েছিল কাল তিনি আসবেন। চিঠি একদিন পর হাতে পায় মা, তার মানে বাবা আজ আসছেন। কিন্তু বাবা আসলেন না। মা দুশ্চিন্তায় পড়ল, তার উপর বৃষ্টি। মা ঠিক করলো পরদিন আমরা চলে যাব বাবার কাছে। মা কেন জানি না বারবার বলছিল তার মনটা কেমন করছে, মনে হচ্ছে বাবা ভালো নেই। আর বাবা ভালো নেই মানে ওই ফেরেশতার মতো মানুষ দুটো ভালো নেই। মায়ের এতটা অস্থিরতা আমি আগে কোনো দিন দেখিনি। পরদিন ভোরের আলো ফুটতেই আমরা রওনা দিই ঢাকার উদ্দেশ্যে। সারা পথ মা কেবল ছটফট করতে থাকলো। আমি মাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। সকাল 11টার মধ্যে আমরা পৌঁছলাম সেখানে, কিন্তু ততক্ষণে বাড়িটা রক্তে ভাসছিল। মা চিৎকার করে বাড়ির গেটে অজ্ঞান হয়ে পড়ে থাকে। আমার কেবল মনে পড়ছিল রিয়াজ স্যার আর কণিকা ম্যাডামের সেই হাস্য উজ্জ্বল মুখটা। আমি দৌড়ে গেলাম বাড়ির ভেতর। দেখি কালো পোশাক পরা কারা যেন একটা লোককে মাটিতে ফেলে কোপাচ্ছে। কেমন ফ্যাস ফ্যাস শব্দ হচ্ছিল। আমার পায়ের শব্দে ওনারা থেমে যায়, হয়তো এবার আমাকে খুঁজতে আসবে। তাই আমি দৌড়ে পালাই বাবার ঘরটায়। ওখান থেকে লুকিয়ে লুকিয়ে দেখি ওটা আমার বাবার লাশ। বাবার লাশটাকেই ওরা কোপাচ্ছিল। হীর শরীরের ভার ছেড়ে লুটিয়ে পড়ে মেঝেতে। শিয়ামের কথাগুলোয় বুকে ব্যথার সঙ্গে সঙ্গে গা গলিয়ে উঠল তার। শাবাব দুহাতে আষ্টে পৃষ্ঠে ধরতে গিয়েও পারল না, তার আগেই মেঝেতে লুটিয়ে গেল হীরের শরীর। শাবাব আহত নয়নে তাকালো, দ্রুত বসে পড়ে হীরের মাথা তুলে নিল তার কোলে। রাতুল ইনান মুখ চাওয়াচাওয়ি করে বলল, ভাই, হীরকে এসব না জানানোই ভালো ছিল রে। দেখ, ও এগুলো সহ্য করতে পারবে না। শিয়াম দ্রুত গেল পানি আনতে। পানি এনে শাবাবের হাতে দিতেই শাবাব হীরের চোখে মুখে ছিটিয়ে দিল, কিন্তু কোনো ভাবান্তর হলো না হীরের। শিয়াম শাবাবের দিকে তাকিয়ে বলল, স্যার, আপাতত হীরকে আর না জানানোই ভালো, কারণ আমি এরপর যা বলতে চলেছি সেটাও কিছুতে সহ্য করতে পারবে না। আপনি ওকে কোলে নিয়ে আমার সাথে আসুন। আসুন। শাবাব শিয়ামের কথা অনুযায়ী হীরকে কোলে নিয়ে তার পিছু পিছু গেল। শিয়াম মাঝের একটা রুমে ঢুকলো। সেখানে বসে ছিল সেই বাচ্চা ছেলে মেয়ে দুটো। শাবাবকে দেখতেই তারা ভড়কে গেল। শিয়াম তাদের অভয় দিয়ে বলল, ভয় পাস না, উনি তোদের একটা আঙ্কেল। স্যার, হীরকে এখানে শুইয়ে দিন। আলী, মায়া, তোরা এই আন্টিটার পাশে থাকবি। যতক্ষণে না জ্ঞান ফিরে ততক্ষণে এখান থেকে এক পাও নড়বি না। শিয়ামের আদেশে দুজনে মাথা নাড়ল। শাবাব হীরকে বিছানার উপর শুইয়ে দিল, মাথায় হাত রেখে বলল, এতটা নরম হলে চলবে না হীর পাখি। বাবাই ছোট মায়ের মৃত্যুর রহস্য উদ্ধার করা আমার দায়িত্ব, আমার ডিউটি। কিন্তু তাদের নিজ হাতে শাস্তি তো তোমাকেও দিতে হবে। হবে তো? তাহলে কেন অল্পতেই ভেঙে যাও তুমি? হীর একদম আপনার মায়ের মতো হয়েছে, তাই না স্যার? শাবাব মৃদু হাসে, বলে, একদম। শিয়ামও হাসে শাবাবের ন্যায়। অতঃপর তারা পুনরায় চলে যায় আগের ঘরে। শিয়াম তিনজনকে বসার জন্য চেয়ার দেয়, সবাই বসে। তারপর আবারও সবাই তলিয়ে যায় অতীতে। মালিক কাকা, ইঁদুর!
আপন মনে গুনগুনিয়ে গান গাইছিল আর গাছের গোড়ায় জল দিচ্ছিল মালি কাকা। আচমকায় ছোট্ট হিরপরির মুখে ইঁদুরের নাম শুনতেই ফড়িংয়ের মতো লাফিয়ে পড়ল উল্টো পাশে। ফাঁকা জমিনে ধরম করে শব্দ করে হুমড়ি খেয়ে নিচে পড়ে। মেকি সুরে আর্তনাদ করে উঠল বেচারা। এদিকে মালি কাকার এমন তিরিং ফিরিং লাফ দেখে জমিন কাঁপিয়ে হেসে উঠল হিরপরি। দুহাতে মাখামাখি হয়ে থাকা শুকনো ধুলোগুলোকে এক ঝটকায় পরিষ্কার করে ছোট ছোট ধাপ ফেলে দৌড়ে গেল তার কাছে। চোখ পিটপিট করে কতক্ষণ তাকিয়ে থেকে ইঁদুরের প্রতি মালি কাকার এই অজানা ভয়ের হদিস জ্বালালো। খুঁজতে গিয়ে বিশেষ কোনো লাভ না হতেই মালি কাকার মোটা হাতখানা টেনে ধরে দুঃখী দুঃখী মুখ করে বলল, মালি কাকা ভয়ার্থ চোখে দৃষ্টিপাত করল চারিপাশ। ইঁদুর নেই। কথাটা ঠিক কতটুকু বাস্তব তারই সত্যতা যাচাই করতে লাগলো। চোখে তেমন কিছুই পড়ল না মালি কাকার। মিষ্টির ছোট্ট হাত জোড়া ধরে কাঁদো কাঁদো সুরে বলল, আইনে আমারে হুদাই ভয় দেখাইলেন আম্মা। হীর মালি কাকার হাত দুটো টেনে ধরে তাকে তুলবার বৃথা চেষ্টা চালিয়ে বলল, তুমি ওঠো না মালি কাকা, তোমার ব্যথা লাগবে তো। মালি কাকার ব্যথা পাওয়ার চিন্তায় হীরের টলমল করা চোখ আর কুঁচকে থাকা কপালখানা দেখতেই উচ্ছ্বসিত কণ্ঠে হেসে উঠল মালি কাকা। হীরের হাতখানা ছেড়ে দিয়ে দুহাতে ভর দিয়ে উঠে দাঁড়ালো সে। জামা কাপড়ে লেগে থাকা ময়লাগুলো ঝেড়ে ফেলে পূব আকাশে দৃষ্টিপাত করল। সূর্যের তাপের প্রখরতায় আন্দাজ চালিয়েই হীরের দিকে তাকিয়ে নরম সুরে বলল, আম্মা জলদি আইয়েন, ম্যাডাম এতক্ষণে আপনাদের খুঁজে না পাইয়া চিন্তায় পড়িয়া গেছে হয়তো। আপনার নাসের ম্যাডামও আইব এখনই, সময় পার হইয়া যাইতেছে। মিষ্টি কুঞ্চিত কপালে তাকালো। মালি কাকাকে অনুসরণ করেই সেও পূব আকাশে দৃষ্টিপাত করল, কিন্তু মালি কাকার ন্যায় সঠিক কোনো জবাব মিলল না। তার ছোট্ট প্রশ্নের ভাণ্ডারটি উত্তরের আশায় শূন্য রেখেই ঠোঁট উল্টে তাকালো মালি কাকার দিকে। কিছু প্রশ্ন খুঁজে মালি কাকার ন্যায় ছুটতে নিলেই অগত্যায় মালি কাকার হাতের ভাঁজে নিজের হাতটাকে আটকে ফেলে বড় বড় ধাপে বাসার দিকে এগোতে এলো। মালির প্রতি রিয়াদ আহমেদের মতোই অদ্ভুত টান এই ছোট্ট মেয়েটির। হীর মালিকে কি ভীষণ ভালোবাসে তা কেবল সেই জানে। দুজনের রোজগারের রুটিনে সকালের দৃশ্য। রোজ মালিকাকে ইঁদুরের ভয় দেখিয়ে সে ভীষণ আনন্দিত হয়, আর মালিও হীরের খুশি ধরে রাখার জন্য ইঁদুরের প্রতি মিছে ভয় পেয়ে হীরকে আনন্দিত করে। ভীষণ মিষ্টি তাদের সম্পর্ক। হীর বাসার ছাদ থেকে মায়ের আর্তনাদের চিৎকার শুনে থমকে দাঁড়ালো হীর আর মালি কাকা। ভয়ার্থ দৃষ্টিতে সেদিক পানে তাকাতেই মায়ের রক্তাক্ত দেহটাকে অসার হয়ে শূন্যে ভেসে পড়তে দেখেই হীরের ছোট্ট হৃদয়টা তাড়নায় কেঁপে উঠল। তার ছোট্ট মাথাটাতে মায়ের অবস্থার সঠিক কোনো আন্দাজ না করতে পারলেও অত উঁচু থেকে মা নিচে পড়লে যে আর বাঁচবে না সেটুকু সে ঠিকই বুঝে নিল। মালি কাকার হাত থেকে নিচের হাতটা ছাড়িয়ে নিয়েই মা বলে চিৎকার করে উঠল হীর। মাকে ধরে রাখার মিছে স্বপ্ন বুনেই দৌড়ে গেল সেদিকে। কয়েক সেকেন্ডের ব্যবধানে হীরের জন্য বের হওয়া বুলেটটা তেড়ে ফুঁড়ে এসে মালি কাকার পাঁজরের হাড় ছিদ্র করে বেরিয়ে গেল। মালি কাকা নিজের শরীরের ভার ছেড়ে দিয়ে লুটিয়ে পড়ল কর্দমাক্ত মাটির উপর। সেদিকে হীরের কোনো ভ্রুক্ষেপ নেই। সে ছুটছে মাকে বাঁচাতে, কিন্তু মায়ের কাছে পৌঁছানোর আগেই কারোর হাতে হ্যাচকা টান খেয়ে শূন্যে ভেসে উঠল সে। মানুষটার মুখ দেখা সে জরুরি মনে না করেই মাকে ডেকে চিৎকার করতে লাগলো। বিকট এক শব্দ করে মায়ের তপ্ত দেহটা নিচে পড়ে মুহূর্তেই নিথর হয়ে গেল। মায়ের শেষ পরিস্থিতি দেখে চোখ ঝাপসা হয়ে এলো ছোট্ট প্রাণটির। মানুষটার কোলেই জ্ঞান হারালো হীর। নিজে না বাঁচুক, এই নিষ্পাপ প্রাণটাকে তাকে বাঁচাতেই হবে। সবকিছুর বিনিময়ে হলেও বাঁচাতে হবে। কিন্তু তার স্বপ্নকে স্বপ্নই রেখে তার বুকটাকেও ঝাঁঝরা করে দেওয়া হলো বন্দুকের প্রতিটা গুলিতে। নাচের ম্যাডাম তাইবা হুমড়ি খেয়ে পড়লেন। তার কোলেই আঁকড়ে রাখা হীরের ছোট্ট শরীরটা ছিটকে পড়ল কয়েক হাত দূরে। নিচে পড়ে হাত পা কেটে রক্ত ঝরতে লাগলো হীরের শরীর থেকে। তাইবা হীরের ছোট্ট শরীরটার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল। সে জানে সে বাঁচবে না, তবুও এই বাচ্চাটাকে সে বাঁচাতে চায়। হীরের মাকে সে কথা দিয়েছে সে নিজের জীবন দিয়ে হলেও হীরকে এই হায়ানাদের কবল থেকে উদ্ধার করে নিয়ে যাবে। নিজের রক্তাক্ত শরীর নিয়ে দুহাতে ভর দিয়ে উঠতে নিয়েও পারল না তাইবা। শরীরের ভারের কাছে অসহায় হয়ে মাটি আঁকড়ে ধরল সে। তার শরীরের নিথর হয়ে যাচ্ছে। সে চেয়েও পারছে না হীরের দিকে এগিয়ে যেতে।
ঝাপসা হয়ে আসছে তার চোখ। আচমকা হীরকে কারোর কোলের মধ্যে আবিষ্কার করতেই আতকে উঠল তাইবা। তবে কি ওরা হীরের কাছেও পৌঁছে গেল? শরীরের সমস্ত শক্তি দিয়ে দুহাতে ভর দিয়ে মুখ উঁচিয়ে তাকাতেই দেখল হীরের বাবা রিয়াদ তাকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। মিষ্টির রক্তে ভেজা শরীরে রিয়াদের সাদা শার্টটাও মাখামাখি হয়ে গেল। তাইবা স্বস্তিময় হাসল। তার দৃঢ় বিশ্বাস হীর এই মানুষটার কাছে থাকলে কোনো হায়নারই তাকে আর স্পর্শ করতে পারবে না, একদমই পারবে না। তাইবার এমন অবস্থা দেখে রিয়াদ তার পানে ছুটে আসতে নিলেই তাইবা বাধা দিয়ে অস্পষ্ট স্বরে বলে উঠল, স্যার, হীরকে নিয়ে আপনি চলে যান প্লিজ। ওরা ম্যামকে খুব বাজেভাবে মেরেছে। ওরা হীরকেও বাঁচতে দিন। তাইবার দেহ অসাড় হয়ে এলো। তার বলা কথাগুলোর ইতি এখানেই টেনে সেও শেষ নিঃশ্বাস ত্যাগ করল। মালি এক হাত দিয়ে নিচের বুক চেপে ধরে অন্য হাতে আঁকড়ে রাখল হীরের ছোট্ট শরীরটা। তাইবা ঘোরের মাথায় তাকে রিয়াদ ভেবেছে। রিয়াদ 1 ঘন্টা আগেই বেরিয়েছে নিজের ডিউটিতে। সে তো জানেই না তার পাঁজরের হাড়গুলো এই হায়নাগুলো কি করে ভেঙে ফেলছে। মালি হীরকে নিয়েই ছুটল। সামনে কিছু দেখছে না, তবুও ছুটছে। সে নিজে মরে যাবে, কিন্তু এই ছোট্ট নিষ্পাপ প্রাণটির কিছু হতে দিবে না। মালি হন্যে হয়ে ছুটছে। চোখের সামনে কিছুই দেখছে, তবুও ছুটছে। ছোট্ট হীরকে সে কিছুতেই হায়নাদের কাছে বলি হতে দিবে না, কিছুতেই না। মনে মনে বারবার আয়তাল কুরসি সূরা পড়ছে। কণিকা বলতো বিপদে এমন সূরা বারবার পড়লে বিপদ কেটে যায়, আল্লাহ পাক সাহায্য করেন, রাস্তা বের করে দেন। মালির কণিকার কথা মনে পড়তেই যেন শক্তি শূন্য হয়ে গেল। ওরা না জানি কত নির্যাতন করেছে অনিকার উপর। মালির পা থমকে গেল। বুকের এক পাশ থেকে গল গল করে রক্ত বয়ে যাচ্ছে। তার শরীরটাও অসাড় হয়ে আসতে চাচ্ছে। আত্মাটা কেবল ছটফট করছে তেড়ে ফুঁড়ে আসার জন্য। পা ভেঙে যাচ্ছে। দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও যেন তার নেই। আজ খুব ভোরে ঘুম থেকে উঠেছে কণিকা। প্রতিদিনই ওঠে, তবে আজ যেন একটু বেশিই তাড়াতাড়ি উঠল। ফজরের আজানও হয়নি এখনো। 2 দিন যাবৎ বেশ আনমোনা চলাচল কণিকার। রিয়াদ খেয়াল করে, কিন্তু আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করেনি। কারণ সে খুব ভালো করেই জানে কণিকা নিজে থেকে যতক্ষণ বলতে ইচ্ছুক না হবে ততক্ষণ কেউ গলায় ছুরি ধরেও সে কথা উদ্ধার করতে পারবে না। রিয়াদ কণিকার আলাদা রুম। পাশের রুমে তাদের ছোট্ট রাজকুমারী ঘুমোচ্ছে। কণিকা একবার পাশ ফিরে রিয়াদকে দেখল। বেঘরে ঘুমোচ্ছে সে। কণিকা উঠে মেয়ের ঘরে চলে গেল। হীর গুটিসুটি মেরে ঘুমুচ্ছে। কণিকা ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেলে মেয়ের পাশে বসলো। এসির পাওয়ার একদম লো করে দিয়ে গায়ের কাঁথাটা ভালো করে টেনে দিল। মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেয়ে মেয়েকে আগলে ধরে তার পাশে শুইয়ে পড়ল। প্রকৃতির বুকে এখনো আলো ফোটেনি। সূর্য মামাও তার মেয়ে আর বরের মতো নাক ডেকে ঘুমুচ্ছে। কণিকার বুক ভার হয়ে এলো। ভাবনায় ডুবে ভাবতে লাগলো, আজ যদি আমি আর রিয়াদ মরে যাই তাহলে আমাদের মেয়েটা কে দেখবে? কণিকা নিজের ভাবনায় নিজেই চমকে উঠল। সে হঠাৎ এসব কেন ভাবছে? সকাল সকাল এসব অলক্ষণে কথা ভাবলে সারাদিন এমনিতেও ভালো কাটে না। আল্লাহ ক্ষমা করুন। কণিকা আপন মনে বুকে মেয়েকে জড়িয়ে ধরে চোখ বুঝল। কিছুক্ষণের মাথায় ফজরের আজান পড়ল। কণিকা উঠে গেল নিজেদের রুমে। ফ্রেশ হয়ে অজু করে রিয়াদের পাশে এসে বসল। মাথায় আলতো করে হাত বুলিয়ে ডাকলো, শুনছো? ওঠো এবার, আজান দিয়েছে, নামাজ পড়তে হবে। রিয়াদ কণিকার কোমল স্বরে ঘুমের ঘোরেই তৃপ্তিময় হাসল। চোখ খুলে কণিকাকে পাশে দেখে মুচকি হেসে বলল,